বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমা। এই সিনেমাকে বলিউডের কোনো সিনেমার সাথে তুলনা করলেও ভুল হবে না। মাদক আসক্ত এক বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে, যে প্রেমের জন্য পাগল। ভালোবাসা তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে একটি মেয়ে চাইলে একটি ছেলের জীবন গড়েও দিতে পারে, আবার চাইলে তাকে দিয়ে পুরো দুনিয়া বরবাদও করিয়ে দিতে পারে। পুরনো একটি প্রবাদ শুনেছ অবশ্যই, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর নেশা মেয়ের নেশা। এই সিনেমা সেই প্রবাদকে একদম বাস্তবে তুলে ধরেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই সিনেমার গল্প যার নামই সবকিছু বলে দেয়, বরবাদ। যারা অ্যাকশন, থ্রিলার আর পাগলামি লেভেলের রোমান্স দেখতে ভালোবাসো, এই সিনেমা তোমাদের জন্য মাস্ট ওয়াচ। তাহলে চলো আর দেরি না করে সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আরিয়ান মির্জাকে দেখানো হয়। সে ক্লাস 10-এ পড়ে। ক্লাসে একটি মেয়ের দিকে সে তাকিয়ে আছে। এক পর্যায়ে সে ওই মেয়েকে যেয়ে কিস করে। সবাই তো অবাক হয়ে যায়। ক্লাসের টিচার আরিয়ান মির্জাকে পানিশমেন্ট দেয়। আরিয়ান মির্জা সেখানে টেবিলের উপর থাকা কাটা কম্পাস টিচারের শরীরের ভিতর ঢুকিয়ে দেয়। তার বাবা এই জিনিসটি মীমাংসা করার জন্য টিচারের বাড়িতে যায়, কারণ টিচার মারা গিয়েছে। টিচারের ওয়াইফ আরিয়ান মির্জার উপর মামলা করেছে। তার বাবা আদিল মির্জা ওই মহিলার কাছে এসে বলছে, এতে আমার ছেলের কোনো দোষ নেই। মানুষের আয়ু টাকা দিয়ে কেনা যায় না। আমার ছেলে মাত্র ওসিলা ছিল। আপনি দয়া করে ক্ষমা করে দিন। মানে এক কথায়, আপনার পরিবার চালানোর জন্য যা খরচ দরকার, আমি আদিল মির্জা যতদিন বেঁচে আছি আপনার পরিবারের সকল খরচ আমি বহন করব। মহিলাটি রাজি হয় না। সে কোনোভাবেই মামলা তুলে নিবে না। মহিলাটি আরিয়ান মির্জাকে জানোয়ার বলে এবং গালিগালাজ করতে থাকে। আদিল মির্জার এটি সহ্য হয় না, তাই সে মহিলার উপর আক্রমণ করে এবং চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। বাড়িতে এসে আরিয়ান মির্জা তার ছেলেকে ঘুমন্ত অবস্থায় আদর করে, আর তার শরীরে লেগে আছে ওই মহিলার রক্ত। পরের দিনে দেখানো হয় আদিল মির্জাকে একজন বলছে, শুনলাম তোমার ছেলের ঘটনা, ও এখনই এসব করছে, তাহলে ওর ফিউচার কি? আরিয়ান মির্জা এখন বড় হয়ে গিয়েছে। সে শাওয়ারের নিচে বসে আছে। সে বলছে, আমি আমার ফিউচার অতীত নিয়ে ভাবি না, শুধু একটা কথাই ভাবি, তা হলো নিতু। শাহজাহান যদি মমতাজের জন্য তাজমহল তৈরি করতে পারে, আমি নিতুর জন্য এরকম 16টা তাজমহল তৈরি করতে পারি। আমি যদি নিতুকে না পাই, দুনিয়া বরবাদ করে দিতে পারি। নিতু শুধু আমার, সে অন্য কারো হলে আমি নিতুরেও বরবাদ করে দিতে পারি। সে এসব বলতে বলতে একটি হেলিকপ্টারে উঠে দেখানো হয় নিতু বিয়ের সাজে বসে আছে। আরিয়ান মির্জা সেখানে উপস্থিত হয় আর বন্দুক নিয়ে ফায়ার করতে থাকে। সিন চলে আসে কোর্টে। কোর্টের সামনে আন্দোলন চলছে। নিতু হত্যার বিচার চাই। আরিয়ান মির্জাকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসা হয়েছে। সেখানে কোর্টে বলা হচ্ছে যে আরিয়ান মির্জা একজন সাইকো। সে মাদকাসক্ত। তার বাবা অত্যাধিক পাওয়ারফুল হওয়ায় এবং এশিয়ার সবচাইতে বড় ব্যবসায়িক হওয়ার কারণে, অফুরন্ত টাকার কারণে আরিয়ান মির্জা মানুষকে মানুষই মনে করত না। আর এর মাঝেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আরিয়ান মির্জা গভীর রাতে নেশা করে তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পুলিশের চেকপোস্ট অমান্য করা এবং ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য পুলিশরা তাকে ধাওয়া করে। পুলিশরা তাকে ধরতে যায়, এক পর্যায়ে ধরেও ফেলে। কিন্তু আরিয়ান মির্জা গাড়ি থেকে না নেমে পুলিশদের বলে, আমি যদি গাড়ি থেকে নামি, তোমাদের পায়ের নিচে মাটি থাকবে না। পুলিশেরা গালিগালাজ করে তাকে নামতে বলে। সত্যি সত্যি সে যখন গাড়ি থেকে নামে, পুলিশেরা ভয় পেয়ে যায়। তাকে চিনতে পারে সে আরিয়ান মির্জা, আদিল মির্জার ছেলে। পুলিশ ভয়ে তাকে ছেড়ে দেয়। এখান থেকেই বোঝা যায় সে কতটা পাওয়ারফুল। সিন আবার কোর্টে চলে আসে। অ্যাডভোকেট বলছে, আরিয়ান মির্জা এরকম হওয়ার পিছনে তার বাবা আদিল মির্জাই দায়ী। এবার আসি তার চরিত্রের দিকে। তার চরিত্র তো ফুলের মতন পবিত্র, যেন তেন ফুল নয়, ধুতরা ফুল, যে ফুল দ্বারা মানুষের ক্ষতিই হয়। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখানো হয় আরিয়ান মির্জা ক্লাব, পার্টি এগুলো নিয়েই পড়ে থাকে। সেখানে যে মেয়েকে পছন্দ হয়, সে মেয়েকে জোর করে হোক, টাকা দিয়ে হোক, বা সেই মেয়ের ইচ্ছাতেই হোক, তার সাথে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এগুলো করতে করতে হঠাৎ একটি মেয়ে, এই মুভির নায়িকা নিতুর এন্ট্রি হয়। সে একটি চ্যারিটি ফার্মের জন্য আরিয়ান মির্জার কাছে ডোনেশন চায়। তোমরা লক্ষ্য করেছো কি,
আরিয়ান মির্জার পায়ে ব্র্যান্ডেড জুতা। এরকম ব্র্যান্ডেড জুতা যদি তুমি পেয়ে যাও অফারে সীমিত দামের মধ্যে, তাহলে কেমন হয়? দারাজ তোমাদের জন্য বাটার অফার নিয়ে এসেছে। গিফট ভাউচার 3000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবে 2400 টাকায়, 5000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবে 4000 টাকায়। এই অফার সীমিত সময়ের জন্য। বাংলাদেশে বাটার যে কোনো শোরুমে গিয়ে এই ভাউচার ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবে। তোমরা চাইলে পারচেজ করতে পারো, লিংক আমি কমেন্টে দিয়ে দিব। নিতু আরিয়ান মির্জাকে বলে, স্যার আমি লক্ষ্য করলাম আপনি অনেক টাকা খরচ করছিলেন, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি যদি এই অনাথ বাচ্চাদের জন্য একটু টাকা খরচ করেন তাদের অনেক উপকার হবে। আরিয়ান মির্জা নিতুর দিকে এক পলকে তাকিয়ে থাকে। নিতুর কথা শুনে আরিয়ান মির্জা অনেকগুলো টাকা তাকে দিয়ে দেয়। নিতু তো অবাক হয়ে যায়। আরিয়ান মির্জা নিতুকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু সে ড্রিঙ্ক করে না সেটি বলে। এরপর আরিয়ান মির্জার অ্যাসিস্ট্যান্ট জিল্লু নিতুকে জুস অফার করে। নিতু জুস নিতে চায়। জিল্লু তার লোককে দিয়ে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। নিতু জুস খাওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায়। জিল্লু তখন আরিয়ান মির্জাকে বলে, স্যার ওনার কথা শুনে কোনোভাবেই মনে হয়নি যে উনি আমরা যা টাকা দিয়েছি তার আরো 3 ডবল টাকা দিলে রাজি হতো, বা আমরা যদি ক্ষমতা বা প্রভাব খাটাতাম সে হয়তো সুসাইড করে নিত, কিন্তু রাজি হতো না। তাই আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। মানে এখানে বোঝানো হয়েছে নিতুর সাথে আরিয়ান মির্জা শারীরিক সম্পর্ক করবে। কিন্তু আরিয়ান মির্জা বলে ওঠে যে যেখানে টাকা আর ক্ষমতা ব্যবহার করেও কোনো কিছু করা যায় না, তখন সে জিনিসটি পিওর হয়, 100% এক্সক্লুসিভ হয়। আরিয়ান মির্জা নিতুর সাথে তেমন কোনো কিছু না করে নিজের গাড়িতে করে নিজে কোলে করে নিয়ে তার বাড়িতে তার বেডে তাকে পৌঁছে দেয় ঘুমন্ত অবস্থায়। নিতুকে আরিয়ান মির্জার পছন্দ হয়ে যায়। সে নিতুর আগে পিছনে ঘুরতে শুরু করে। নিতুর অফিসে যায়, বাড়িতে যায় এবং তার সাথে সে অনাথ আশ্রমেও যায়। নিতুর আশপাশের লোকজন যখন আরিয়ান মির্জাকে দেখে নিতুকে বোঝানোর চেষ্টা করে যে আরিয়ান মির্জা ভালো মানুষ নয়, সে মূলত এসব করে বেড়ায়। মেয়েদেরকে নিয়ে খেলা আর নেশা করা তার নিত্যদিনের বিষয়। আরিয়ান মির্জা নিতুকে গাড়ি বাড়ি কিনে দেয়। নিতুর ফেসে কিছুটা অস্বস্তি ছিল। আরিয়ানের মামার কাছে ফোন আসে এই গাড়ি বাড়ির বিলের জন্য। আরিয়ানের মামা এতে অনেক বিরক্ত। সে এসবে টাকা দিতে চায় না। যে ফোন করেছে তার উপরই রাগারাগি করে। আরিয়ানের মামা এই সম্পত্তি ভোগ করার জন্য আরিয়ান যেন এরকম খরচ না করতে পারে সেজন্য গুন্ডা পাঠিয়ে দেয় আরিয়ানকে মারার জন্য। আরিয়ানের মামা মূলত আরিয়ানের সম্পত্তি মানে আরিয়ানের বাবার সম্পত্তির উপর লোভের নজর রেখেছে। সে এই সব সম্পত্তি ভোগ করতে চায়। আরিয়ান মির্জার সাথে নিতু ছিল, আর তখনই আরিয়ান মির্জার উপর অ্যাটাক হয়। আরিয়ান এই গুন্ডাদেরকে কচুকাটা করে, তাদের সকলকেই মেরে ফেলে। নিতু আরিয়ানের এই রূপ দেখে ভয় পেয়ে যায়। পরের দিনে নিতু তার অফিসে একটি প্রজেক্টের মিটিং করছিল। সেখানে আরিয়ান এসে নিতুকে নিয়ে চলে যায়। এতে নিতুর অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যায়। বিজনেসে প্রায় 2 কোটি টাকার লস হয়ে যায়। সে আরিয়ানের বাবার সাথে যোগাযোগ করে। আরিয়ানের বাবা আরিয়ানের মামার কাছে তাকে পাঠিয়ে দেয় এবং ফোনে নির্দেশ দেয় 2 কোটি টাকা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আরিয়ানের মামা ওই 2 কোটি টাকা তাকে আর দেয় না, তার সাথে খুব খারাপ ব্যবহার করে। নিতুর বস আরিয়ানের মামার এরকম খারাপ ব্যবহার সহ্য না করতে পেরে মাথা গরম করে নিতুর উপর খুব রাগারাগি করে। নিতুকে খারাপ মেয়ে বলে গালিগালাজ করে। অফিসের সকলের সামনে নিতুকে অফিস থেকে বের করে দেয়। আরিয়ান যখন এটি জানতে পারে তখন অফিসের বসকে খুব মারধর করে এবং কুত্তার মতন নিতুর কাছে নিয়ে আসে মাপ চাওয়ানোর জন্য। নিতু তার বসকে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিবেন। এই লোকটা আমার সাথে যে অ্যাটিটিউড করে আপনার জায়গাতে অন্য কেউ থাকলে সেও এরকমই বলতো। আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর আপনি এখান থেকে চলে যান। নিতুর বস সেখান থেকে চলে যায়। আর নিতু আরিয়ান মির্জাকে কান্না করতে করতে বলে, আপনি কি চান? আপনি এসব করছেন আমাকে বেডে নিয়ে যাওয়ার জন্য? চলেন আমরা বেডে যাব, চলেন। আরিয়ান মির্জা তখন বলে, এই নিতু
তুমি কি বলছো? আমি যদি তোমাকে বেডেই নিতে চাইতাম তাহলে ওই প্রথম দিনেই নিতাম। আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। নিতু তখন বলে যে আপনাকে ভালোবাসা যায় নাকি? আমি কেন, রাস্তার একটি মেয়েও আপনাকে ভালোবাসবে না। আপনি চাইলে ক্ষমতা শো করে আমাকে বিয়ে করতে পারেন, কিন্তু সেই সংসার হবে ভয়ের সংসার, ভালোবাসার নয়। আপনি একটা সাইকো, আপনি মাদকাসক্ত, সবসময় ঝামেলা করেন, মানুষের কাছে ক্ষমতা শো করেন। আপনাকে ভালোবাসা যায় না। এই কথা বলে নিতু সেখান থেকে চলে যায়। আরিয়ান সিদ্ধান্ত নেয় নেশা করা ছেড়ে দেবে। সে জিল্লুকে বলে তাকে যেন আর কোনো নেশাদ্রব্য না দেয়। সে একটি রিহ্যাব সেন্টারে ভর্তি হয় আর জিল্লুকে বলে আমার বাবা যেন এসব না জানে। জিল্লু তার বাবার সাথে কথা বলে এসব ম্যানেজ করে নেয়, কিন্তু আরিয়ানের নেশা একবারে ছেড়ে দেওয়াতে সে অনেক অসুস্থ হয়ে যায়। জিল্লু তখন নিতুকে ফোন করে সেখানে ডেকে নিয়ে আসে। আর আরিয়ানের অবস্থা দেখে নিতু আরিয়ানকে বলে আপনি যেহেতু আমার জন্য কষ্ট করছেন, আমি আপনার পাশে আছি। আরিয়ান অনেক খুশি হয়ে যায়, সব কষ্ট মেনে নেয়। এখানে বলতেই হয় সাকিব খান মারাত্মক অভিনয় করেছে, 100-তে 100। আরিয়ান সুস্থ হয়ে তার ফ্যামিলির সাথে নিতুকে পরিচয় করানোর জন্য নিয়ে যায়। সে নিতুকে তার দাদি এবং মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর বাবার কাছে নিয়ে যাবে। তার আগে সে তার মামাকে বলে মামা বাবা কোথায়? তার মামা বলে এখানেই কোথাও আছে। আরিয়ান তার মামার কাছেও নিতুকে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে একটি ছেলে ছিল, নাম প্রিন্স। সে আবিদ খানের ছেলে। আরিয়ানের মামা আরিয়ানের সাথে প্রিন্সের পরিচয় করিয়ে দেয়। আরিয়ান প্রিন্সের সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয়। প্রিন্স নিতুর সাথে হাগ করতে যায়, কিন্তু নিতু নিষেধ করে দেয়। প্রিন্স তখন বলে ওঠে কি খ্যাত মেয়ে, হাগ করা একটি কালচার, ভদ্রতা, তুমি এটিও জানো না? আরিয়ান এটি শুনে ক্ষিপ্ত হয়ে যায়। প্রথমে সে প্রিন্সকে কিছু বলে না, পরে প্রিন্স যখন আবার নিতুকে অপমান করে তখন আরিয়ান ক্ষিপ্ত হয়ে যায় আর প্রিন্সের কলার ধরে বলে যে তুই যদি আমার গেস্ট না হতি তোর হাত পা বেঁধে তোকে জবাই করতাম। প্রিন্স তখন চিল্লায় চিল্লায় বলে আমি মুইতা দিলে এর মতন 10টা মেয়ে খাড়া হয়ে যাবে, আর তার জন্য তুই আমাকে এভাবে অপমান করলি। আরিয়ান মির্জা তখন আর কিছু বলে না। পরে প্রিন্স যে ক্লাবে বসে সেই ক্লাবে গিয়ে তার লোকজনদেরকে মেরে প্রিন্সের মুখের উপর আরিয়ান মির্জা মুতে দেয়। সিন চলে আসে প্রিন্সের বাবার সামনে, আবিদ খানের সামনে। সে তার বাবাকে বলছে আরিয়ান আমার সাথে এসব করলো, তুমি কিছুই করতে পারছো না, তুমি কিছুই করলে না। ভাইয়া থাকলে এসব সে আর করতে পারতো না, এর প্রতিশোধ নিত। প্রিন্সের বাবা তখন বলে এজন্যই সে দেশে নাই, সে কি পরিমাণে ডেঞ্জারাস তা আমি জানি, সেজন্যই তাকে দেশের বাহিরে রেখেছি। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখানো হয় এক থানার ওসি ফারানকে ব্রাশ ফায়ার করার জন্য তার কর্মকর্তাদের অর্ডার দেয়, সকলকে বন্দুক নিয়ে রেডি হতে বলে, কারণ ফারান ওসির বউকে রেপ করেছে এবং মেরেও ফেলেছে। পুলিশ কর্মকর্তারা বন্দুক হাতে নিয়ে যখন বেরি হবে ফারানকে ব্রাশ ফায়ার করার জন্য, ফারান তখন সেখানে উপস্থিত হয়ে যায় আর পুলিশের হাতে বন্দুক দেখে বলে আমাকে মারার জন্য এই বালছাল নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো, এসব দিয়ে আমার কিছুই হবে না, আমাকে মারতে হলে লাগবে এই মাল। বলে সে একটি বন্দুক বের করে পুরো থানা সব পুলিশ কর্মকর্তাদের মেরে ফেলে দেয়, গুলি করে থানা তছনছ করে ফেলে দেয়। পরক্ষণে দেখানো হয় ফারানকে তার বাবা রিকোয়েস্ট করে তুমি বিদেশে চলে যাও, সে বিদেশে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। খান তার ছেলেকে বলে যে সেজন্য আমি দেশে আসা তার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছি, সে যেন দেশে না আসতে পারে। সে অকাম করে তো চলে যায়, কিন্তু সেটি সামাল দিতে হয় আমাকে। তখন প্রিন্স বলে ওঠে আরিয়ান আমার মুখের উপর মুতে দিল, আর তুমি এভাবে শান্ত থাকবে? তোমার মুখের উপর যদি মুতে দিত তখন তুমি কি করতে? খান প্রিন্সকে থাপ্পড় মেরে বলে আরিয়ানের বাবা এই দেশের একটি বিগ শট, তাদের সাথে লাগার আগে ভেবেচিন্তে ঝোপ বুঝে কোপ মারতে হবে। তখনই আরিয়ানের মামার সেখানে এন্ট্রি হয়। সে খানকে বলে আপনি একজন মিনিস্টার আর আপনার ছেলের মুখের উপর মুইতা দিছে আর আপনি কিছুই করতে পারছেন না। আদিল মির্জার দুর্বল পয়েন্ট আরিয়ান মির্জা, আর আরিয়ান মির্জার দুর্বল পয়েন্ট নিতু। তাকে খতম করলে সে এমনি এমনি খতম হয়ে যাবে। তারা প্ল্যান করে নিতুকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। নিতুকে পিছন থেকে গুলি করে। আরিয়ান জানার পরে নিতুকে হাসপাতালে নিয়ে আসে। আরিয়ান মির্জা তার লোকজনদের
দিয়ে নিতুকে যারা গুলি করেছিল তাদেরকে ধরে নিয়ে আসায়। সে নিজে হাতে তাদেরকে জবাই করে মেরে ফেলে এবং সে জানতে পারে তার মামাই এসব করিয়েছে। তার মামাকেও ফোন করে সেখানে ডেকে নিয়ে আসে আর তার মামাকেও সেখানে মেরে ফেলে। তার মামার শরীর মাঝখান দিয়ে কেটে ফেলে। আদিল মির্জা এই সব ঘটনা জানতে পারে এবং আরিয়ানের সাথে কথা বলে। আরিয়ানকে বলে নিতুকে নিয়ে আসো, নিতুর পরিবারের সাথে আমি কথা বলবো, তোমাদের বিয়ে ঠিক করব। আরিয়ান নিতুকে নিয়ে তার বাড়িতে আসে। আদিল মির্জা যখন নিতুর সামনে আসে নিতুকে হাই বলে। নিতু তখন আদিল মির্জাকে দেখে বলে সান অফ এ বিচ। আদিল মির্জা বলে সরি। নিতু ক্ষিপ্ত হয়ে বলে ইউ আর এ সান অফ এ বিচ, মানে তুমি একজন জারজ সন্তান। আরিয়ান ক্ষিপ্ত হয়ে যায়। নিতু তখন সেখানে একটি সিগারেট ধরিয়ে দেয়। আরিয়ানের মাথায় ঘুরে যায় নিতুর এই অ্যাটিটিউড দেখে। বাড়ির সবাই নিতুর এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়। আরিয়ান বলে তুমি আমার বাবার সাথে এ কেমন ব্যবহার করছো? সে তো আমার বাবা। নিতু তখন বলে ওঠে যে আমারও একজন বাবা ছিল। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। নিতুর গ্রামের বাড়িতে নিতুর সম্পূর্ণ পরিবারকে দেখানো হয়, তার বড় বোন, তার মা এবং তার বাবাকে। তার বাবা সহজ সরল একজন মানুষ। আর এদিকে দেখানো হয় আদিল মির্জা যে পার্টি করে প্রধানমন্ত্রীকে মারার জন্য, তার ছেলে সেই দলের আরো লোকজনদেরকে নিয়ে প্ল্যান করে ক্ষমতায় নিজে বসার জন্য। আর নিতুদের গ্রামেরই একটি প্রোগ্রামে প্রধানমন্ত্রীকে বোমা মেরে ফেলে। আর এটি প্ল্যান করে প্রধানমন্ত্রীর ছেলে সহ ওই দলেরই বড় বড় নেতারা। আর এখানে প্রধানমন্ত্রীর ছেলে সহ প্রিন্সের বাবাও যুক্ত। আদিল মির্জা এসব জানার পরে প্রধানমন্ত্রীর ছেলেকে বুদ্ধি দেয় তুমি ওই গ্রামেরই নিরীহ একজন মানুষকে ধরে এই মামলায় ফাঁসিয়ে দাও আর তার কাছে থেকে জবানবন্দি নিয়ে নাও যে সেই এই হামলা করেছে। তখন পুলিশ গিয়ে নিতুর বাবাকে ধরে নিয়ে আসে। নিতুরা দুই বোন কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন তাদেরই একজন পরিচিত লোক তাদেরকে বলে যে আদিল মির্জা চাইলে সবকিছুর সমাধান সম্ভব। তাই নিতুর বড় বোন আদিল মির্জার কাছে যায়। আদিল মির্জা নেশার ঘরে নিতুর বড় বোনকে অফার করে শারীরিক সম্পর্ক করার জন্য, তাহলে সে সবকিছু করে দেবে। নিতুর বোন অনেক চিন্তা ভাবনা করে বাবার জন্য আদিল মির্জার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু এতেও তার বাবাকে ছেড়ে দেওয়া হয় না। আদিল মির্জা চেষ্টা করেছিল নিতুর বাবাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু দলের লোকজনের চাপে সে তা করতে পারেনি। পরেক্ষণে নিতুর বড় বোন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে আর এই সবকিছু চিঠিতে লিখে রেখে যায়। নিতু সেই চিঠিটি পড়েই জানতে পারে আদিল মির্জা সম্পর্কে আর সব ঘটনা সম্পর্কে। সিন বর্তমানে আসে। নিতু আরিয়ান মির্জাকে বলে আমি তোমাকে ভালোবাসি না, আমার বাবার প্রতিশোধ নিতেই আমি এসব প্ল্যান করেছি, সবকিছুই নাটক ছিল, তোমার বাবার দুর্বলতা তুমি আর তোমার দুর্বলতা আমি। এই বলে নিতু সেখান থেকে চলে যায়। আরিয়ান তার বাবার সাথে শাউট করে নিতুর পিছনে পিছনে চলে যায় এবং নিতুকে বোঝানোর চেষ্টা করে এসব করেছে আমার বাবা, আমি তো করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। নিতু তখন বলে তুমি তোমার বাবার সাম্রাজ্য দখল করতে পারো, তোমার বাবার টাকা উড়াতে পারো, আর তোমার বাবার পাপের ভাগী তুমি হবে না, আমি সবকিছুই প্রতিশোধ নিতেই করেছি। আরিয়ান তখন নিতুকে বলে আমি তোমাকে না পেলে ধ্বংস হয়ে যাব। নিতু বলে ওঠে আমি চাই তুমি ধ্বংস হয়ে যাও। বলে নিতু চলে যায়। আরিয়ান আবার নেশা করা শুরু করে। আরিয়ান তার বাবাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করেছো। আরিয়ানের বাবা আরিয়ানকে বোঝানোর চেষ্টা করে সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই তার হিতাহিত জ্ঞান ছিল না। সে পরেক্ষণে এটি সমাধান করার চেষ্টাও করেছিল, কিন্তু অন্যান্য নেতাদের চাপে সে পারেনি। আরিয়ান তাই নিতুর কাছে তার বাবাকে নিয়ে আসে। আরিয়ানের বাবা নিতুর কাছে ক্ষমাও চায়, আমাকে ক্ষমা করো, আমি ওই সময়ে সেন্সে ছিলাম না, আমার হিতাহিত জ্ঞান ছিল না। আর বলে আমি চেষ্টা করেছিলাম মা, আমি পারিনি, আমার কথা কেউ শোনেনি। আরিয়ান তখন বলে তারা আমার কথা শুনবে। সে জিল্লুকে দিয়ে সব নেতাদের ইনভাইট করে। নেতারা আসার পরে আরিয়ান মির্জা সব নেতাদেরকে গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। সিন চলে আসে প্রিন্সের কাছে। সে বলে আমার মুখের উপর মইতা দিছে, আমার বাপটারেও খাইয়া ফেলছে, আমার ভাইকে ফোন করো, আমার ভাইকে আনার ব্যবস্থা করো। দেখানো হয় বিদেশে ফারহান তার গার্লফ্রেন্ডের মায়ের সাথে মিট করছে। সে তার গার্লফ্রেন্ডের মাকে জড়িয়ে ধরে সৌজন্যতা দেখানোর জন্য, কিন্তু পরেক্ষণে তার গার্লফ্রেন্ডের
মায়ের সাথে শারীরিক অঙ্গভঙ্গি করা শুরু করে, অশালীন কাজকর্ম শুরু করে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। যখন তার গার্লফ্রেন্ড তাকে বাধা দেয়, সে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলে এবং গার্লফ্রেন্ডের মাকে জোর করে ধর্ষণ করে তাকেও মেরে ফেলে। ফারহান তার বাবা সম্পর্কে জানতে পারে, সে দেশে চলে আসে। সিন চলে আসে আরিয়ান মির্জা এবং নিতুর কাছে। নিতু আরিয়ান মির্জাকে বলছে, তুমি সকলকে মেরে ফেলেছ, এখন কি তুমি তোমার বাবাকেও মেরে ফেলবে? ইস, তোমার বাবাকে যদি মেরে ফেলো তাহলে তো আমি মজা নিতে পারবো না। তুমি আমার জন্য কষ্ট পাবে আর তোমার জন্য তোমার বাবা কষ্ট পাবে, এটি দেখে আমি খুশি হব। কিন্তু তুমি যদি তোমার বাবাকে মেরে ফেলো তাহলে তো আমি এই খুশি বা শান্তি অনুভব করতে পারবো না। আরিয়ান মির্জা তখন বলে যে তুমি কি সাইকো? নিতু বলে যে না, আমি সাইকো না, তুমি আর তোমার পরিবার সাইকো। আরিয়ান মির্জা ক্ষিপ্ত হয়ে বলে, আরে তোর মতন নিতু, তোর মতন মেয়েকে আমি 10টা লাইন ধরে রাখতে পারি, তুই কি আমাকে ছাড়বি? আমি তোকে ছেড়ে দিলাম, যা। বলে যখন আরিয়ান চলে আসবে, নিতু তখন আবার সেই ছলনা শুরু করে। নিতু তখন কাকতি মিনতি করতে থাকে আরিয়ানের কাছে, তুমি আমাকে ছেড়ে যেও না। আরিয়ান মির্জা তখন গলে যায়। নিতু তখন আবার বলে, আরে আমার অভিনয় তুই ধরতেই পারিস না, তুই এখনই কি বললি আর এখনই কি করছিস? আরিয়ান মির্জা তখন ক্ষিপ্ত হয়ে বলে যে প্রতিশোধ যখন তুই নিবি তাহলে 2টা কবর খুঁড়ে রাখিস, একটা আমার আর একটা তোর নিজের। বলে নিতুকে মিডিল ফিঙ্গার দেখিয়ে আরিয়ান মির্জা চলে যায়। আরিয়ান আগের চেয়ে আরো বেশি নেশা করা শুরু করে, সে নেশায় ধূত হয়ে যায়। এর মধ্যেই ফারহান মারার জন্য আরিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আরিয়ান মারাত্মক আহত হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তার অপারেশন করা হয়, সে কোনো মতন সুস্থ হয়ে যায়। আর এদিকে দেখানো হয় ফারহান নিতুকে তুলে নিয়ে এসেছে। ফারহান নিতুকে দেখার পরে নিতুকে তার ভালো লেগে যায়, সেও জোর করে নিতুকে বিয়ে করতে চায়। প্রিন্স বাধা দিলেও ফারহান তার ভাইকে বুঝায় এবং নিতুকে জোর করে বিয়ে করার জন্য সবকিছু রেডি করতে বলে। আর এদিকে জিল্লু আরিয়ানকে এই বিয়ের খবরটি দেয়। আরিয়ান বলে সবকিছু রেডি কর। সিনেমার শুরুতে যে সিনটি দেখানো হয়েছিল, সব বন্দুক অস্ত্র নিয়ে হেলিকপ্টারে করে আরিয়ান মির্জা নিতুর বিয়ের আসরে যায়, গিয়ে সকলকে মেরে ফেলে। সে আস্তে আস্তে সকলকেই মেরে ফেলে। এর মাঝেই সেই আইকনিক ডায়লগ, এই জিল্লু মাল দে, দেখার মতন সিন। এই সিন তামিল তেলুগুর কোনো অংশে কম নয়। শেষে ফারহানের সাথে আরিয়ানের ফাইট হয়। সে ফারহানের হাত পা দা দিয়ে চুটিয়ে তার গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর সেই আগুন থেকেই নিজের সিগারেট জ্বালিয়ে নিতুর কাছে আসে। নিতু কিছু বলতে যাবেই, তার আগেই সে নিতুকে গুলি করে দেয় আর বলতে শুরু করে, আমি জীবনে কোনো মেয়ের মায়াই পড়িনি, তোর মায়াই পড়েছি। আমি জীবনে কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিনি, তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি আমি। আর তুই অন্যজনের সুখের সংসার করবি, আমার সুখের স্বপ্ন তছনছ করে বরবাদ করে দিয়ে আমি সেটি কখনোই হতে দিব না। বলে আবার নিতুকে গুলি করে। নিতু মাটিতে লুটিয়ে পড়ে। আরিয়ান কান্না কান্না গলায় বলে যে শাহজাহান মমতাজকে কতটুকু ভালোবাসতো তা আমি জানি না, কিন্তু আমি জানি যে আমি তোকে কতটুকু ভালোবাসতাম, আর আমার আল্লাহ জানে। দেখ আমার শরীরে কত ক্ষত, আমার কোনো ব্যথা লাগে না। যখন আমি দেখি তুই আমাকে ভালোবাসিসনি তখন আমি ব্যথা পাই, যখন আমি জানি তুই আমার না তখন আমি অনেক বেশি ব্যথা পাই। তুই আমার না তো অন্য কারো না। বলে সে নিতুকে আবার গুলি করে। নিতু তখন আস্তে আস্তে বলতে শুরু করে যে আমি এটিই চেয়েছিলাম, তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। দেখানো হয় যখন আরিয়ান তাকে ছেড়ে গিয়েছিল সে অনেক দুঃখ কষ্টে ছিল। আরিয়ান যখন হাসপাতালে ভর্তি ছিল তাকে দেখতে গিয়েছিল এবং খোদার কাছে দোয়াও চেয়েছিল। নিতু আরিয়ানকে বলে, বাবা এবং বোনের হত্যাকারীর ছেলের সাথে যদি আমি সংসার করতাম তাহলে বেঈমানি করা হতো না। নিতু আরিয়ানকে বলে, এই জন্মে আমি তোমার হতে পারলাম না। বলে আরিয়ানকে সে বলে, আমাকে একটু জড়িয়ে ধরবে? আরিয়ান হতবাক হয়ে কান্না করতে করতে নিতুকে জড়িয়ে ধরে আর জিল্লুকে বলতে থাকে, জিল্লু হেলিকপ্টার নিয়ে আয়। আরিয়ান যখন হেলিকপ্টারে নিতুকে নিয়েই যাবে, নিতু আরিয়ানের কোলেই মারা যায়। সিন চলে আসে কোর্ট রুমে। কোর্টে আরিয়ানকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করানোর চেষ্টা করানো হয়, কিন্তু আরিয়ান নিজেই তার দোষ স্বীকার করে। সে বলে সে নিজে হাতেই নিতুকে
মেরেছে। কোর্ট তখন আরিয়ানকে ফাঁসির সাজা দেয়। দেখানো হয় আরিয়ানকে ফাঁসি দেওয়া হচ্ছে। এই সিনেমার সকল কিছুই কাল্পনিক, আর আমি সেইভাবেই এক্সপ্লেন করেছি। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। আমরা এই খুনাখুনি, মারামারি, কাটাকাটি এগুলো থেকে দূরে থাকব। এতদূর পর্যন্ত যেহেতু দেখেছো, তাহলে আমি একটি লাইক পেতেই পারি। সিনেমা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বরবাদ লিখবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।